বন্ধুরা, এখন আমরা খুব স্বাভাবিক একটা ঘটনা দেখব যে এক বন্ধু ছাদের উপর দাঁড়িয়ে আছে, আরেক বন্ধু নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। তো দুজনের হাতেই দুটো বল রয়েছে, অর্থাৎ এর হাতে এই বলটা রয়েছে আর এই হাতে সবুজ বলটা রয়েছে। তো যখন দুই বন্ধু একে অপরকে ক্রস করছে, মানে এই লোকটি যখন হেঁটে চলে যাচ্ছে, তখন ধরো এই লোকটি তার হাত থেকে বলটি ফেলে দিল এবং এই লোকটিও তখন তার বলটি উপরের দিকে এভাবে ছুঁড়ে দিল। তাহলে কি হবে? ধরো এমনভাবেই হলো যে বলটা উপরে উঠছিল, উঠতে 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 গিয়ে এটা যখন নামছে ঠিক একই সময় এখানে গিয়ে ধাক্কা খেলো। ধাক্কা গেলে কি হবে? আমরা ধরে নিলাম এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ এখানে কোনো কিছুরই অপচয় হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এই বলটি ধাক্কা খেয়ে আবার এখানে চলে আসবে, আবার এই সবুজ বলটিও ঠিক এই লোকটার হাতেই যখন এখানে এসছে তখন চলে আসবে। তো পুরো ঘটনাটিকে যদি আমরা এই যে এখানে ছাদে যে লোকটি দাঁড়িয়ে আছে তার দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে কী রকম দেখাবে। দেখো, এই লোকটি কিন্তু একটু বিল্ডিংয়ের এখান থেকে বলটি ছুঁড়েছিল। তো উপর থেকে যদি আমরা দেখি তাহলে দেখো ছবিটা হবে অনেকটা এর মতো, অর্থাৎ এই যে কালো বলটি দেখছো যেটা উপরে ছাদের লোকটি ছুঁড়েছিল সেটা তো সোজাসুজি নিচে নামবে, সেটা তো আর কোনো দিকে যাবে না। কিন্তু এই যে বি বলটি যিনি ছুঁড়েছিল সে তো দেখো হেঁটে যাচ্ছিল তখন বল ছুঁড়েছিল। তো উপর থেকে দেখলে কি মনে হবে? জিনিসটা প্রাস আকারে, মানে দেখো এইভাবে এভাবে যাচ্ছে, এখানে ধাক্কা খেলো আবার এইভাবে ফিরে আসলো, তো এইভাবে মনে হবে। তো এই হচ্ছে আমরা একটা দৃষ্টিকোণ থেকে যদি এটা দেখি, তো আমরা ধরে নিলাম যে দুটি বল, অর্থাৎ এটার ভর যদি এম এ হয় এবং এটার ভর যদি এম বি হয়, দুটি ভর ছিল সমান, তাহলে এম এ ইকুয়ালস টু এম বি লেখা যায়। এবং এই লোকটি যখন বলটি নিচে ফেলেছিল তখন তার বেগ ছিল ভি এ, এবং এই লোকটি যখন উপরে বলটি ছুঁড়েছিল তখন তার বেগ ছিল ভি বি প্রাইম। কারণ যেহেতু লোকটি নিজে হাঁটছিল তাই তার কাঠামোটাকে আমরা গতিশীল ধরলাম, আর এই লোকটি যেহেতু শুধু ছাদে দাঁড়িয়েছিল তার কাঠামোকে আমরা স্থিতিশীল ধরলাম। তো এইখানে ধরো কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এই এ বলটি এবং বি বলটি স্থির অবস্থা থেকে এই মাঝখানের দূরত্বকে আমরা ধরলাম ওয়াই, এবং তাদের মিলন জায়গাটুকুকে আমরা বললাম হাফ ওয়াই। তাহলে চিন্তা করো, এইখান থেকে এইখানে এসে এইখানে ফিরে যেতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? আবার কিন্তু হাফ ওয়াই প্লাস হাফ ওয়াই মিলে 2y, মানে ওয়াই দূরত্বই অতিক্রম করতে হবে। তো এই হচ্ছে আমাদের পুরো ঘটনাটার একটা সাধারণ চিত্র। তো চলো এই জিনিসগুলো একটু গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি। তো গাণিতিকভাবে যদি এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ থাকে, আমরা বলতেই পারি এম এ ইকুয়ালস টু এম এ ভি এ ইকুয়ালস টু এম বি ভিবি। ভিবিটা কি? ভিবিটা হচ্ছে কি, এই যে স্থির লোকের সাপেক্ষে উনি ভাবতেছেন যে এই ভিবি প্রাইম তো হচ্ছে বি আর কি গতিশীল লোকের ক্ষেত্রে বেগ, অর্থাৎ তিনি যে বেগে ছুঁড়েছেন সেটার তার ক্ষেত্রে মনে হচ্ছে ভিবি প্রাইম, কিন্তু উনি তো স্থির দাঁড়িয়ে আছেন। তো স্থির কাঠামোগুলোতে আমরা বেগটাকে ভিবি দিয়ে প্রকাশ করলাম, আর স্থির কাঠামো যেহেতু ভি এ, তো সেটা প্রকাশ করলাম ভি এম বি এম এ ইকুয়ালস এম এ ইন্টু ভি এ ইকুয়ালস টু এম ইন্টু এম বি ইন্টু ভিভি দিয়ে। তো এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ অনুযায়ী এই সূত্রটা আমরা লিখেই ফেলতে পারি। এরপরে দেখো আমরা বেশ কিছু জিনিস আনতে পারি, যেমন গতিশীল কাঠামোর সাপেক্ষে যদি সময় নির্ধারণ করি, অর্থাৎ আমার ধরো এই যে এই লোকটি যে হেঁটে যাচ্ছে সে কত সময় অতিক্রম, মানে সে যে বলটা ছুড়লো এইখান থেকে এইখানে ঘুরে আসতে কত সময় গিয়েছে সেটা একটু দেখে ফেলি। তো ধরো এইখানে তার সময় লেগেছিল হচ্ছে টি নট। তো টি নট সময় যদি এখানে লেগে থাকে তাহলে টি নট সমান আমরা কি বলতে পারি? টি নট সমান আমরা বলতে পারি ওয়াই বাই ভিবি প্রাইম। কারণ দেখো ভিবি প্রাইম বেগে উঠেছে এবং ভিবি প্রাইম বেগেই নেমেছে, তাহলে তার বেগটা হচ্ছে ভিবি প্রাইম, এবং সে যেহেতু হাফ ওয়াই দূরত্ব অতিক্রম করেছে আবার হাফ ওয়াই দূরত্ব নিচে নেমেছে, তাহলে টোটাল দূরত্ব আমরা লিখতে পারি ওয়াই। তো টি নট সময়টা হচ্ছে ওয়াই বাই ভিবি প্রাইম। আবার একই সময় চিন্তা করো, এই লোকটি দেখছে কি, এই যে নিচে যে হেঁটে যাচ্ছে সে দেখছে কি ভি এ বেগে এটা নামলো আবার ভি এ বেগে উপরে উঠলো, তাহলে সে ওয়াই দূরত্ব কত সময় অতিক্রম করবে? তার কাছে তো এটা টি নটই হবে। তো টি নট সময়ে সে ধরলো যে ওয়াই বাই ভি এ, অর্থাৎ তার কাছে মনে হবে কি এই উপর থেকে যে বলটা ছুড়ে হয়েছে সেটা ভি এ বেগে ওয়াই দূরত্ব অতিক্রম করলো টি নট সময়। তো এটা গেল হচ্ছে গতিশীল কাঠামোর সাপেক্ষে পুরো জিনিসগুলো, পুরো সব কিছুর গতিবেগ। এখন একটা জিনিস চিন্তা করো, স্থিতিশীল কাঠামোতে আবার কি হবে? ধরো এই ছাদের লোকটি দেখবে কি যে এই বস্তুটি ভিবি বেগে উঠেছে, কারণ সে তার ভিবি প্রাইম বুঝবে না, তার কাছে মনে হবে কি জিনিসটা ভিবি বেগে উঠেছে। তাহলে ভিবি বেগে উঠে ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ওয়াই বাই ভিবি সমান হচ্ছে তার ক্ষেত্রে সময়। তো তার ক্ষেত্রে সময়টা আমরা ধরলাম হচ্ছে টি। এই হচ্ছে আমাদের মোটামুটি সময়ের হেরফেরগুলো আমরা বুঝে নিলাম।
তাহলে দেখো আমরা ইতিমধ্যে শিখেছি যে গতিশীল কাঠামোতে যদি সময় টি নট হয় তাহলে স্থিতিশীল কাঠামোর সময় টি হলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই ফর্মুলাটা, টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই √1 - v²/c²। তো এইটা হচ্ছে আমাদের একটা বিশেষ ফর্মুলা, এই সূত্রটা আমাদের বেশ কাজে লাগবে। তো চলো এখন আমরা সেই আবার স্থিতিস্থাপক সংঘর্ষে ফিরে যাই। স্থিতিস্থাপক সংঘর্ষ বলে এখানে ma × va ইকুয়ালস টু mb × vb লেখা যায়। তো এখন চলো ভি এর মানটা বসিয়ে দিই। ভি এর মানে কি? ভি এর মানে হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি y/t0। আবার mb vb, এখানে vb এর মানটা বসিয়ে দিই। vb এর মানে কি? vb হচ্ছে আমাদের মতে y/t, এই যে এই ফর্মুলা থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। তাহলে এখন একটু চিন্তা করে mb vb এই জায়গাতে, আর টি এর মানটাকে একটু অন্যভাবে প্রকাশ করি। টি এর সমান আমরা কি শিখলাম? টি সমান হচ্ছে টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই √1 - v²/c²। তো এই মানটা বসিয়ে দিই, তাহলে নিচে থাকবে হচ্ছে টি নট আর উপরে থাকবে কি 1 - v²/c²√। এই হচ্ছে আমাদের মান বসানোর পরের অবস্থা। তাহলে দেখো এখানে y বাদ চলে যায়, টি নট বাদ চলে যায় এবং শেষমেশ থাকে কি? শেষমেশ থাকে হচ্ছে আমাদের ma ডিভাইডেড বাই, অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা এই নিচে নিয়ে আসি 1 - v²c² ইকুয়ালস টু mb। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা দাঁড়িয়ে যায়। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ma এই ভরটা কার ক্ষেত্রে? স্থিতিশীল কাঠামোর ক্ষেত্রে। আর এইটা কি? অবশ্যই গতিশীল কাঠামোর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে mb ইকুয়ালস টু ma, এই সূত্রটা যদি আরেকবার লিখি এবং mb-র বদলে আমরা বলতে পারি এটা হচ্ছে যে কোনো সময়ের ভর, আর m এর জায়গায় লিখতে পারি m0, কারণ এটা হচ্ছে নিশ্চল সময়ের ভর। অর্থাৎ এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এটা হচ্ছে গতিশীল অবস্থার ভর, এটা হচ্ছে নিশ্চল সময়ের ভর। এইটা কিন্তু খুব বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে বোঝাচ্ছে আমাদের। দেখো কোনো কিছুর বেগ যদি এখন আলোর বেগের প্রায় কাছাকাছি হয় তাহলে কি হবে? আলোর বেগের কাছাকাছি হলে এই v²/c² মানটা খুব ছোট আসবে। খুব ছোট আসলে 1 থেকে যদি বিয়োগ করি সেই মানটাও 1-এর চেয়ে কম আসবে। এখন এই 1-এর চেয়ে কম মানের বর্গমূল অবশ্যই 1-এর চেয়ে কমই থাকবে। সেই 1-এর চেয়ে কোনো কিছুকে যদি মানে ধরো 1-এর চেয়ে কম কোনো মানকে যদি আমরা ধরো m0-কে 1-এর চেয়ে ছোট মান দিয়ে ভাগ করলাম, রেজাল্টটা কি আসবে? অবশ্যই m0-এর চেয়ে বড় কিছু একটা মান আসবে। তো সেই মানটাই কি আসলে আমাদের m। অর্থাৎ গতিশীল কোনো কিছুর ভর তার স্থির অবস্থার ভরের চেয়ে অনেক বেশি হবে। এখানে আমরা এই জিনিসটাকে এইভাবে এনেছি যে আমরা ধরে নিয়েছিলাম যে এই বস্তু, এই বলটাকে আমরা ধরলাম যে স্থিতিশীল কাঠামোর ভর এবং বিটাকে ধরে নিলাম হচ্ছে গতিশীল কাঠামোর ভর। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে ট্রান্সফর্ম করে এই ফর্মুলায় আসতে পারি যে m ইকুয়ালস টু m0 ডিভাইড বাই 1 - v²/c²। তো এই সূত্রটার মূল ফলাফলটা কি? ভর বৃদ্ধি। অর্থাৎ কোনো কিছুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি বা অনেক বড় হয়, এই রকম বেগে যদি কোনো বস্তু যেতে থাকে তাহলে তার ভর বৃদ্ধি পায়।